নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়া অ্যাপের প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর ক্র্যাক WBCS প্রিলিমস 2022কে উদ্দেশ্য করে আমরা যে সিরিজ শুরু করেছি, আজ তার টপিক 7 এবং এখানে আজ আমরা পিজন মুভমেন্ট বা কৃষক বিদ্রোহ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। অ্যাকচুয়ালি ডিটেলসে বলতে পরীক্ষার জন্য যতটা ইম্পর্টেন্ট ততটাই আলোচনা করব, কিন্তু এই যে পিজন মুভমেন্ট আপনারা দেখবেন প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেন পেপার সেটা যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন দেখবেন পিজন মুভমেন্ট থেকে কিন্তু কোশ্চেন আসে। তো এই পিজন মুভমেন্ট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, শুধুমাত্র এই যে WBCS প্রিলিমস তা কিন্তু নয়। ডব্লিউপির যে এক্সাম, তাছাড়া এসএসসির যে এক্সাম, তাছাড়া রেলের যে এক্সাম, প্রত্যেকটা এক্সামে কিন্তু এই পিজন মুভমেন্ট থেকে কোশ্চেন আসে, ডিরেক্টলি কোশ্চেন চলে আসে। তো এইটা নিয়ে আজ আমরা আলোচনা করবো। যতটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক ততটাই আলোচনা করবো, বেশি কিছু আপনাদের তথ্য দেবো না যার ফলে আপনাদের ব্রেনে চাপ বেশি পড়ে, অতটা আপনাদের অত কষ্ট করতে হবে না। চলুন শুরু করা যাক। তার আগে WBCS প্রিলিমস 2022-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্যাপসুল, এখানে কী কী আছে দেখে নিন। দাম মাত্র 50 টাকা। তো জানুয়ারি 2021 থেকে ফেব্রুয়ারি 2022 সমগ্র কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, আপডেটেড ইউনিয়ন বাজেট রয়েছে, ইকোনমিক সার্ভে রয়েছে, গভর্নর, সিএম এবং মিনিস্টারদের লিস্ট রয়েছে এবং WBSI-এর জন্য যে স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কম্পাইলেশন একসাথে দেওয়া রয়েছে। তো এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে গিয়ে ওই লিঙ্ক ক্লিক করে কিন্তু কিনে নিতে পারেন। চলুন শুরু করা যাক। দেখুন, আমি এটা WBCS ম্যানুয়াল থেকে কভার করবো, কারণ WBCS ম্যানুয়ালে খুব সংক্ষিপ্ত আকারে এটা দেখবেন ছকের বেসিসে করে দেওয়া রয়েছে। যেমন ধরুন, এখানে কৃষক আন্দোলনের মধ্যে প্রত্যেকটা পড়তে হয় না, কোনগুলো পড়তে হয় সেগুলো আমি বলে দেবো। এখানে শুধুমাত্র এই যে নীল কালিগুলো এগুলো পড়লে হবে না, আরও কিছু পড়তে হবে, সেগুলো আমি বলে দেবো। তবে এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, বারবার রিভিশন করতে হবে। রিভিশন না করলে এই টাইপের তথ্য কিন্তু আপনার মাথায় থাকবে না এবং পরীক্ষায় কিন্তু গুলিয়ে যাবে এবং আপনার 1 নাম্বার পাওয়ার জায়গায় আপনি কিন্তু সেখানে মাইনাস খেয়ে আসবেন। তো তার জন্য আপনার এই টাইপের যে তথ্যগুলো, এগুলো ফ্যাকচুয়াল নলেজ বলা হয়, তো এগুলোকে কিন্তু বারবার রিভিশন করতে হয়। যেমন ধরুন, প্রথমটা ইম্পর্টেন্ট, খুব নীল বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট, স্থান পড়তে হবে, বছর পড়তে হবে এবং নেতা কে ছিল পড়তে হবে। স্থান বাংলা, ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল 1859 সালে, আর নেতা বিষ্ণু ও দিগম্বর বিশ্বাস। আপনাদের কাছে কমেন্ট বক্সে একটা কোশ্চেন থাকবে, এই নীল বিদ্রোহ নিয়ে একটা খুবই ইম্পর্টেন্ট রচনা রয়েছে বা একটা বলতে পারেন রাইটিং রয়েছে, খুবই ইম্পর্টেন্ট, একজন খুবই ইম্পর্টেন্ট ব্যক্তির দ্বারা লেখা হয়েছে। পরীক্ষায় কিন্তু প্রায়শই ওখান থেকে কোশ্চেন আসে। আপনাদের কাজ হবে বই থেকে হোক, গুগল থেকে হোক, ওটা সার্চ করবেন, সার্চ করে কমেন্ট বক্সে আমাকে অ্যান্সার দেবেন। আমি দেখতে চাই আপনারা কতটা ফলো করছেন, তাহলে দেখা যাবে যে আপনারা নিজেরা কতটা খাচ্ছেন, এখান থেকে কিন্তু বেরিয়ে আসবে। নেক্সট পাবনাও খুব ইম্পর্টেন্ট। পাবনা বাংলাতে হয় 1870 সালে, ঈশ্বর রায়, সাবু পাল, খুদি মোল্লা। দাক্ষিণাত্যের দাঙ্গা, এটাও ইম্পর্টেন্ট, মহারাষ্ট্রে হয়। তো দাক্ষিণাত্যের দাঙ্গা স্থানটা খুবই ইম্পর্টেন্ট, মহারাষ্ট্র হয় এবং বছরটা ইম্পর্টেন্ট 1875 সাল। রামসি বিদ্রোহ পরীক্ষায় কিন্তু অলরেডি এসেছে, মহারাষ্ট্রে হয় 1879 সালে, বাসুদেব বলবন্ত ফাড়কে নেতা ছিলেন। তারপরে চম্পারণ ইম্পর্টেন্ট, আপনারা প্রত্যেকেই জানেন যারা গান্ধীজি সম্পর্কে পড়েছেন। তো বিহারে হয় 1917 সালে, মহাত্মা গান্ধী। নেক্সট খেদা গুজরাটে হয় 1918 সালে, মহাত্মা গান্ধী এবং সর্দার বল্লভভাই প্যাটেল এখানে ছিলেন। তারপর এখান থেকে আওয়াধ কিষাণ সভা, এটা পড়তে হবে উত্তরপ্রদেশে 1920 সালে, বাবা রামচন্দ্র। মোপলা বিদ্রোহ ইম্পর্টেন্ট, যেটা কেরালার মালাবার কোস্টে হয়। তো মালাবার কোস্ট অনেক সময় কন্যাকুমারী কোস্ট বলেও কিন্তু থাকবে 1921 সালে, এই বছরে। আর সৈয়দ আলী এবং শহীদ ফাজি, এটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, এখানে নেতাটা ইম্পর্টেন্ট নয়। তবে এই যে বরদৌলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, WBPতে এসছে অলরেডি, WBCS কোশ্চেন এসছে। তো বরদৌলি কিন্তু গুজরাটের একটা জায়গা। তো এই বরদৌলি বিদ্রোহ হয় বা বরদৌলি আন্দোলন হয়, মনে রাখবেন 1928 সালে, এবং এখানে নেতৃত্বকে দেন সর্দার বল্লভভাই প্যাটেল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। সর্বভারতীয় কিষাণ সভা লখনৌতে হয় 1936 সালে, সহজানন্দ সরস্বতী নেতৃত্ব দেন, ইম্পর্ট্যান্ট। তেভাগা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, বাংলাতে হয় 1946 সালে, কিষাণ সভা এখানে নেতৃত্ব দেয়। তো মোটামুটি এগুলো কিন্তু কৃষক আন্দোলন থেকে পড়ে রাখতে হবে। আবার রিপিট করছি, নীল বিদ্রোহ পড়তে হবে আপনাদের, যেটা বাংলায় হয় 1859 সালে, বিষ্ণু এবং দিগম্বর বিশ্বাস নেতা ছিলেন। নীল বিদ্রোহ ইম্পর্টেন্ট। পাবনা বিদ্রোহ ইম্পর্টেন্ট, বাংলাতে হয় ঈশ্বর রায়, সাবুপাল, খুদি মোল্লা 1870 সালে, বাংলাতে ছিল। দাক্ষিণাত্যের দাঙ্গা মহারাষ্ট্রে হয় 1875 সালে। রামসি বিদ্রোহ মহারাষ্ট্রে হয় 1879 সালে, বাসুদেব বলবন্ত ফাড়কে নেতৃত্ব দিয়েছিলেন। চম্পারণ বিদ্রোহ ইম্পর্টেন্ট, বিহারে 1917 সালে, মহাত্মা গান্ধী নেতৃত্ব দিয়েছিলেন। খেদা ইম্পর্টেন্ট, গুজরাটে 1918 সালে, মহাত্মা গান্ধী এবং সর্দার বল্লভভাই প্যাটেল নেতৃত্ব দিয়েছিলেন। আওয়াধ কিষাণ সভা, এটা উত্তরপ্রদেশে 1920 সালে হয়, বাবা রামচন্দ্র নেতৃত্ব দিয়েছিলেন। মোপলা ইম্পর্টেন্ট, কেরালার মালাবার কোস্টে হয় 1921 সালে, সৈয়দ আলী এবং শহীদ ফাজি নেতৃত্ব দিয়েছিলেন। বরদৌলি ইম্পর্টেন্ট, গুজরাটে হয় 1928 সালে, বল্লভভাই প্যাটেল নেতৃত্ব দিয়েছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সর্বভারতীয় কিষাণ সভা, এটা লখনৌতে হয়, সহজানন্দ সরস্বতী নেতৃত্ব দিয়েছিলেন। তেভাগা বাংলাতে হয় 1940 সালে, কিষাণ সভা নেতৃত্ব দিয়েছিলেন।
তো এই ছিল কৃষক আন্দোলনের কিছু ছিল। আরও কিছু ইম্পর্টেন্ট রয়েছে, যেমন ধরুন তিতুমিরের আন্দোলন বা মীর নিসার আলী বা তিতুমিরের নেতৃত্বে। তো এটা সাল কত, 1782 সাল থেকে 1931 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ কিন্তু স্থান ছিল তিতুমিরের জায়গা। তো এর কারণ কী ছিল, হিন্দু জমিদারদের বিরুদ্ধে যারা মুসলিম ফরাজিদের ওপর বিভিন্ন রকম শুল্ক আরোপ করা হয়েছিল, যারা দাঁড়িয়ে রাখত তাদের ওপর প্রচণ্ড পরিমাণে অত্যাচার করা হতো। তিতুমিরের ধর্মের ফরাজিদের একটা নীতি ছিল যে দাঁড়িয়ে রাখতে হবে, তো এরকম যারা দাঁড়িয়ে রাখতো যেসব মুসলিমদের তাদের উপর অত্যাচার করা হতো ইংরেজদের দ্বারা। তো এই সমস্ত কারণে কিন্তু এই আন্দোলন হয়। তাছাড়া এটা তো খুবই গৌণ একটা কারণ, কিন্তু মুসলিমদের ওপর, শুধুমাত্র মুসলিম নয় সমগ্র ভারতবর্ষের ওপর ইংরেজদের যে পরিমাণে অত্যাচার করেছে, অত্যাধিক পরিমাণে শুল্ক আরোপ করতো, ফরাজিদের ওপর অনেক রকম ট্যাক্স চাপাতো, তো এই সমস্ত কারণে কিন্তু তিতুমির বা মীর নিসার আলীর নেতৃত্বে এই আন্দোলন হয়। মনে রাখবেন তিতুমিরের আসল নাম কিন্তু ছিল মীর নিসার আলী। নেক্সট, এখান থেকে হাজংয়ের পাগলপন্থী পরীক্ষায় আসে। পাগলপন্থীদের বিদ্রোহ এবং করম শাহ ও টিপু শাহের নেতৃত্বে গারো উপজাতির আন্দোলন, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কোথায় হয় দেখুন, ময়মনসিংহ জেলার পূর্ব বাংলায়। আর কর বৃদ্ধি বা শুল্ক ট্যাক্স বৃদ্ধি করার জন্য এই আন্দোলন কিন্তু খুবই মারাত্মক আকার ধারণ করে, এবং পরবর্তীকালে এই আন্দোলনকে আবার দমন করার জন্য ইংরেজরা খুবই নৃশংস উপায় বা হিংস্র উপায়, এখানে দেখতে পাচ্ছেন খুবই নৃশংস উপায় দমন করা। এখানে প্রচণ্ড পরিমাণে অত্যাচার করা হয়েছিল এই সমস্ত আন্দোলনকারীদের ওপরে। তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হতো, তাদের যে শস্য ক্ষেত জ্বালিয়ে দেওয়া হতো, পুরো কাছ থেকে যেটাকে বলে শুট অ্যান্ড সাইট, ওইভাবে গুলি করে দেওয়া হতো। তো এইভাবে কিন্তু নৃশংসভাবে অত্যাচার করা হতো ইংরেজদের দ্বারা। নেক্সট, দিগম্বর বিষ্ণু বিশ্বাসের নেতৃত্বে নীল চাষিদের করা নীল বিদ্রোহ। তা 1859 এই সময় কিন্তু এই যে নীল বিদ্রোহ হয়, দিগম্বর বিষ্ণু বিশ্বাসের নেতৃত্ব, এখানে নীল চাষিরা নীল বিদ্রোহ করে নদিয়া জেলায়, মনে রাখবেন। আর ইউরোপীয় নীলকরদের শর্তাবলী অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করা হয়। দেখুন তখনকার দিনে নীল, ভারতবর্ষে খুব বেশি পরিমাণে নীল উৎপাদনের জন্য ভালো জমি ছিল, তো ব্রিটিশরা সবসময় চেষ্টা করতো যে ভারতীয়দের ওপর জোর করে নীল চাষ করানোর, এবং সেই নীল তারা বিদেশে বা নিজের দেশে ব্রিটেনে তারা এক্সপোর্ট করতো। তো এইভাবে কিন্তু ভারতীয়দের ওপর জোর জুলুম করা হতো। এবং তাছাড়া যে টাকায় তাদের নীল চাষ করানোর জন্য আগে থেকে বলা হতো, বন্ড সই করানো হতো, সেই টাকা কিন্তু দেওয়া হতো না। ইভেন নীল চাষে কিন্তু লাভ কিছুই থাকতো না, বরং নিজের গাটের থেকে কিন্তু অনেক বেশি টাকা কৃষকদের খরচ করতে হতো এই নীল চাষ করার জন্য। তো ইউরোপীয় নীলকরদের এই শর্তাবলী এবং অত্যাচারের বিরুদ্ধে কিন্তু এই নীল বিদ্রোহ করা হয় 1860 সালে। এই অবস্থা নিরীক্ষণের জন্য একটি নীল কমিশন গঠন করা হয়। নেক্সট, হারাথা কৃষকদের নেতৃত্বে দাক্ষিণাত্য কৃষক অভ্যুত্থান, যেটা একটু আগে আলোচনা করলাম, 1875 সালে পুনার এবং মহারাষ্ট্রে দেখা যায়, এবং গুজরাট ও মারোয়ারি মহাজনদের অসৎ কার্যাবলীর বিরুদ্ধে রিলিফ অ্যাক্ট অফ 1879 কিন্তু পাশ হয়। নেক্সট, এখানে দেখুন বাসুদেব বলবন্ত ফার্কের নেতৃত্বে রামসী কৃষকদের ফার্কের রামসী অভ্যুত্থান, এটাও খুব ইম্পর্টেন্ট। সালটা কত দেখুন, 1877 থেকে 1887 সাল পর্যন্ত মহারাষ্ট্রে হয়। এটা ব্রিটিশদের দুর্ভিক্ষ নিরোধক ব্যবস্থা নিতে ব্যর্থতার বিরুদ্ধে। তো দেখুন এই সময়ে 1877 থেকে 1887 সালে মহারাষ্ট্রে দুর্ভিক্ষ দেখা যায়। শুধুমাত্র মহারাষ্ট্রে নয়, মধ্যপ্রদেশের কিছু রিজিয়নে দেখা যায়, গুজরাটের কিছু রিজিয়নে দেখা যায়। অর্থাৎ এই মহারাষ্ট্রের আশেপাশে, মহারাষ্ট্রে আপনারা জানেন যে ব্ল্যাক সয়েল পাওয়া যায়, কার্পাস উৎপাদনের জন্য খুবই ভালো মাটি পাওয়া যায়। তো মহারাষ্ট্রে শুধুমাত্র এই ব্ল্যাক সয়েলের রিজিয়নে নয়, আপনি একটু যদি লক্ষ্য করেন মুম্বাইয়ের ওই সাইডটা বাদ দিয়ে মহারাষ্ট্রের একেবারে ইস্টার্ন পার্টে অতটাও কিন্তু উর্বর মাটি নয়। সেখানে দেখবেন মালভূমি আছে, ডেকান প্লেটের কিছু অংশ পড়ে যায় এখানটায়। তো ওখানে কিন্তু মাটি ততটা উর্বর নয়, চাষের জন্য অতটা ভালো জায়গা নয়। তো এখানকার মানুষরা কিন্তু সাধারণত অনেক সময় দেখা যেত যে মুরগি, হাঁস এগুলো পালন করতো। এটা সাধারণত বাংলার স্টোরি হতে পারে, কিন্তু এরকম কিন্তু বিভিন্ন রকম পশুপালনও কিন্তু তারা করতো। তো এই সময় দেখা যায় বিভিন্নভাবে দুর্ভিক্ষ দেখা যায়, এবং ঠিকমতো চাষের যে উৎপাদন ঠিকমতোভাবে হয় না, এবং তার ফলে কিন্তু দুর্ভিক্ষ দেখা যায়। আর যেহেতু তো একটু বললাম, ওখানে অতটা ভালোভাবে চাষের কাজ ভালোভাবে পসিবল নয়, কারণ এখানে মাটি উর্বর নয় অতটাও, এবং বৃষ্টিপাত ঠিকভাবে হয় না। তো এই সমস্ত কারণে কিন্তু দুর্ভিক্ষ দেখা যায়, এবং এই দুর্ভিক্ষের সময়ে ব্রিটিশরা কিন্তু কোনো রকম দুর্ভিক্ষ দমনের চেষ্টা করেনি, বরং দুর্ভিক্ষের ফান্ডের টাকা ব্রিটেনের রানীর সিংহাসনের ক্ষেত্রে খরচ করা হয়, বিভিন্ন ক্ষেত্রে খরচ করা হয়, ব্রিটিশদের বিভিন্ন রকম খাতে খরচ করা হয়, যেগুলো প্রয়োজন ছিল না সেই মুহূর্তে। তো এই সমস্ত কারণে এখানকার কিন্তু যে রামসী অভ্যুত্থান এটা দেখা যায়, এবং তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগে যান এবং ইংরেজদের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করেন।
এখান থেকে যেটা রয়েছে এটা না পড়লেও চলবে, তবে পাঞ্জাবের কৃষি বিদ্রোহ এটা ইম্পর্টেন্ট মোটামুটি। তো জমি হারানোর জন্য দেখুন 1900 সালে পাঞ্জাব ল্যান্ড অ্যালিয়েশন অ্যাক্ট পাস করা হয়, আর এই অ্যাক্ট জমি বিক্রি ও রাজস্বের জন্য শর্ত আরোপ করে। তো মোটামুটি জাস্ট মনে রাখবেন পাঞ্জাব কৃষি অ্যাক্ট 1900 থেকে শেষ দশকে অ্যাকচুয়ালিভাবে ডেট বলা মুশকিল, এখানে 1900 সালের পাঞ্জাব ল্যান্ড এলিয়েনেশন অ্যাক্ট পাস করা হয়। তো এটা জাস্ট মুখস্থ করার দরকার নেই, কারণ পরীক্ষা এই টাইপের কোশ্চেন এখনও পর্যন্ত দেখা যায়নি, তবে মোটামুটি একবার পড়ে রাখবেন এটা। নেক্সট চম্পারণ কৃষকদের চম্পারণ সত্যাগ্রহ, এটা তো আপনারা প্রত্যেকেই জানেন 1917 সালে বিহারে তিন কাঠিয়া প্রথার বিরুদ্ধে। তখন তিন কাঠিয়া কী ব্যবস্থা কী ছিল, যে ইউরোপীয় যারা নীলকর সাহেবদের বিরুদ্ধে অ্যাক্ট আরোপিত হয়, তিন কাঠিয়া প্রথার অবসান ঘটানো হয় এই যে চম্পারণ কৃষকদের চম্পারণ সত্যাগ্রহের মাধ্যমে। কিন্তু অ্যাকচুয়ালি যে তিন কাঠিয়া ব্যবস্থা কী ছিল সেটা আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। যেমন দেখুন, একটা টোটাল মেইন ল্যান্ড রয়েছে, এই মেইন ল্যান্ডে ধরুন 60 কেজি কোনো একটা উৎপাদন হলো, শস্য উৎপাদন হলো। 60 কেজি শস্য উৎপাদন হলে এখানে বলা হয় যে 3/20 কিন্তু ব্রিটিশদের দিয়ে দিতে হবে। তাহলে 3/60 কত, 3 9 কেজি কিন্তু ব্রিটিশদের দিতে হবে। এটা প্রচণ্ড পরিমাণে, 60 কেজির মধ্যে যদি 9 কেজি ব্রিটিশদের দিয়ে দিতে হয় তাহলে কিন্তু খুবই বাজে একটা কন্ডিশন। তো এইটাকেই কিন্তু বলা হয় তিন কাঠিয়া ব্যবস্থা। তো এই তিন কাঠিয়া ব্যবস্থার বিরুদ্ধেই কিন্তু চম্পারণ কৃষকদের চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে গান্ধীজির নেতৃত্বে এটা করা হয়। তারপরে ইম্পর্ট্যান্ট দেখুন 1918 সালে কৃষক ও অস্পৃশ্যদের কুম্বি পতিতার ভূমিতে খেদা সত্যাগ্রহ, এটা 1918 সালে সুরাট গুজরাটে হয়। তো উচ্চ শ্রেণীর দমন অত্যাচারের বিরুদ্ধে বোম্বে সরকারের রাজস্বতে 22% বৃদ্ধির জন্য রাজস্ব 6.03% কমে আসে। তো এটা আপনারা প্রত্যেকেই জানেন খেদা সত্যাগ্রহ কী নিয়ে হয়েছিল। এখানেও কিন্তু গান্ধীজি নেতৃত্ব দেন, সেখানে অবশ্যই এখানে সর্দার বল্লভভাই প্যাটেল সাপোর্ট করেছিলেন। এখানে আবার তেভাগা রয়েছে, তেভাগা আন্দোলন দেখুন গরিব কৃষকদের বা গরিব প্রজা এবং ভাগ চাষিদের দ্বারা এই তেভাগা আন্দোলন করা 1940 সালে। তেভাগা আন্দোলন কিন্তু তুলনামূলকভাবে বেশি ইম্পর্টেন্ট। আর জমিদার এবং মহাজনদের বিরুদ্ধে, জমিদার এবং মহাজনরা কিন্তু প্রচণ্ড পরিমাণে যে গরিব কৃষক প্রজা ভাগ চাষিদের দ্বারা ভাগ চাষিদের উপর অত্যাচার করতো তার বিরুদ্ধেই কিন্তু এই আন্দোলন বা বলতে পারেন রিভোল্ট করা হয়। তো তেভাগা আন্দোলনের অনেক স্টোরি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, অনলাইনে দেখবেন, গুগলে সার্চ করবেন তেভাগা আন্দোলনের প্রচুর স্টোরি। এমনও ঘটনা ছিল যে মাত্র 1 টাকা, কেউ যদি কোনো চাষি যদি মাত্র 1 টাকা তার ধার নিত, তখনকার দিনে 1 টাকার ভ্যালু অনেক ছিল, তো 1 টাকা বা 5 টাকা এরকম ধরুন ধার নিল কোনো একটা মহাজনের কাছ থেকে, তাহলে তার সমগ্র জমি বাড়ি সমগ্র তো দিয়েই দিতে হতো, সমগ্র জমি বাড়ি তো ছেড়েই দিতে হতো, তার উপরে তার বংশ পরম্পরায় তাকে কৃতদাসের কাজ করতে হতো সেই জমিদার এবং মহাজনের কাছে। তো এইরকম কন্ডিশন কিন্তু ছিল। আপনারা হয়তো ক্লাস 7 বা 8-এ এরকম একটা স্টোরি ছিল যে একজন একটা ছাতা কিনেছিল, তখন বৃষ্টি হচ্ছিল বলে সে বাড়ি যাবে, একটা দেখবেন কৃষক, সে বাড়ি যাবে একটা পার্বত্য এরিয়ার। তো সে যখন ছাতাটা কিনেছিল মহাজনের কাছ থেকে, মহাজন জাস্ট খুব ভালোভাবে দিয়েছিল ছাতাটা, কিন্তু পরবর্তীকালে তার সমগ্র জমি বাড়ি সব কিছু কিন্তু বাজেয়াপ্ত করে নেয় সেই মহাজন বা জমিদার। তো এইরকম স্টোরি কিন্তু আপনারা শুনেই থাকবেন, ক্লাস 7-8-এ এরকম অনেক স্টোরি রয়েছে, বইতে দেখবেন আগেকার টেক্সট বইতে এরকম স্টোরি অনেক থাকতো, তো এখন জানি না কী রয়েছে। তো এরকম স্টোরি কিন্তু আপনারা শুনেই থাকবেন। তো এই তেভাগা আন্দোলনের জন্য কিন্তু এটা প্রধান একটা কারণ ছিল। আর তাছাড়া সে হাঁস মুরগি যেগুলো প্রতিপালন করতো গরিব প্রজা ভাগ চাষি, তাদের ওপরে কিন্তু প্রচণ্ড অত্যাচার করা হতো এবং এগুলোকে কিন্তু নিয়ে নেওয়া হতো, তাদের জীবন ধারণের যে জায়গা সেটাই কিন্তু ছিনিয়ে নেওয়া হতো। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট কৃষক বিদ্রোহ। নেক্সট ডে আমরা উপজাতি বিদ্রোহ আলোচনা করব, তারপরে 1857 সালের বিদ্রোহ কিন্তু আলোচনা করব। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।